যেসব প্লট আছে সেগুলিকে বলে লিজ হোল্ড ল্যান্ড, সরকারি জমি আপনি লিজ নিয়েছেন। ধানমন্ডির যে জমিগুলি আছে সেগুলি কিন্তু 99 ইয়ার্সের লিজ, কেউ কিন্তু পিডব্লিউডি আন্ডারে 99 ইয়ার্সের লিজ, এগুলি আমরা আবার রিনিউ করে এক্সটেন্ড করছি, সেটার জন্য পিডব্লিউডিকে আমাদেরকে ফি দিতে হয়। তো এইটা একটা ফ্রি হোল্ড ল্যান্ড। ফ্রি হোল্ড ল্যান্ড হচ্ছে এই লিজ হোল্ড ল্যান্ডের বাইরে রায়ের বাজার, বাড্ডা এরিয়া, অন্যান্য যত জায়গা আছে সেটা হচ্ছে ফ্রি হোল্ড ল্যান্ড। ফ্রি হোল্ড ল্যান্ডটা অবশ্যই উত্তরটা হচ্ছে লিজ হোল্ড ল্যান্ড, আপনারা তো সবাই জানেন। এখন ঢাকা সিটির উপরে একটা বেসিক আইডিয়া হয়তোবা থাকতে হবে। এটা কেন থাকতে হবে? ভাইবা পরীক্ষাতে, ভাইবা এক্সামে আমরা জিজ্ঞেস করি অনেক সময় যে উত্তরা এলাকাতে একটা প্লট ধরেন, তো ধরেন বলতেই বুঝতে হবে যে প্রথমে ইমাজিন করতে হবে যে উত্তরা এলাকা রাজুকের সাথে কানেক্টেড, এটা লিজ হোল্ড ল্যান্ড নিয়ে কোনো প্রশ্ন আসবে। তো ওই জায়গাগুলিতে আমরা অ্যাটলিস্ট এখানে ঢাকায় যারা পরীক্ষা দিচ্ছে তারা জেনে থাকার কথা। তো ফ্রি হোল্ড ল্যান্ড হচ্ছে রায়ের বাজার, বাড্ডা অথবা লিজ হোল্ডের বাইরে যেগুলি আছে। আরেকটা টাইপ আছে কনভার্টেড। কনভার্টেড যেটা হচ্ছে ফর আদার ইউজ। ধরেন ধানমন্ডি এরিয়ায় একটা প্লট 7 মজুদ রোডের উপরে, সেটা রেসিডেন্সিয়াল জোনের উপরে একটা কমার্শিয়াল বিল্ডিং, অনেক কমার্শিয়াল বিল্ডিং দেখি না গুলশান এরিয়াতে, গুলশান এভিনিউ সবগুলি, সেই প্লটগুলি হচ্ছে যে কোনো ড্যাপে নির্ধারিত যে জমিটা দেওয়া আছে সেইটাকে যদি না করে অন্য কোনো ব্যবহারে আমরা ইউজ করি, তেজগা শিল্প এরিয়া, সেখানে যদি কমার্শিয়াল বিল্ডিং করি তাহলে সেটা হয়ে যাবে কনভার্টেড ল্যান্ড। কনভার্টেড ল্যান্ডের ক্ষেত্রে ফার ক্যালকুলেশন পুরাই অন্য ডাইমেনশনে চলে যায়, ঠিক আছে? তো এই আমি যে এই টপিকগুলি বলছি, এই ল্যান্ডগুলি প্রথমে বুঝে নেন, তারপরে আমরা ফার্দার যাচ্ছি। আরেকটা হচ্ছে প্রাইভেট হাউজিং ডেভেলপমেন্ট। প্রাইভেট হাউজিং ডেভেলপমেন্ট হচ্ছে 2004-এর একটা নীতিমালা আছে হাউজিং ডেভেলপমেন্ট প্ল্যানের উপরে, সেটা হচ্ছে বসুন্ধরা ইস্টার্ন হাউজিং। ইস্টার্ন হাউজিং বসুন্ধরা দুটো দেওয়ার কারণ হচ্ছে ইস্টার্ন হাউজিং হয়েছিল 2004-এর আগে। তো যারা ইস্টার্ন হাউজিং এ যদি কেউ কাজ করে থাকেন সেটা জেনে থাকবেন যে 6 মিটার রোড ধরে ইস্টার্ন হাউজিং ডিজাইন করা, কিন্তু নীতিমালায় বলা হয়েছে 7.62 মিটার আপনাকে রাখতে হবে। তো ইস্টার্ন হাউজিং প্রাইভেট হাউজিং হওয়া সত্ত্বেও এখন যদি ডিজাইন করতে হয় সবাইকে 1.5 ফিট করে জায়গা ছেড়ে দিতে হয়, কারণ ওই নীতিমালায় বলা হয়েছে। সবকিছু বিধিমালায় নাই, কিন্তু বিধিমালার বাইরেও অনেকগুলি প্যারামিটার আছে যেগুলি আমরা জানবো। বসুন্ধরা এরিয়াতে মিনিমাম রোড উইথ আমরা জানি 25 মিটার, সেটা সবাই জানি। তো এই কারণে এই যে 25 মিটার হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টের আন্ডারে 2004-এর আন্ডারে হয়েছে। সেটব্যাক আচ্ছা, সেটব্যাকের অনেকগুলি টাইপ। সেটব্যাক হচ্ছে 10 তলার নিচে সেটব্যাক একরকম বিল্ডিংয়ের, 10 তলার উপরে সেটব্যাক একরকম। কেউ বলতে পারবেন 10 তলার নিচে আর 10 তলার উপরের তফাৎ কি? বহুতলের সেটব্যাক কি হয়? 10 তলার উপরে গেলে কি হয়? 3 মিটার চারিদিকে, আর সম্মুখে ফ্রন্ট বাদে। এখন ধরেন পাশে একটা রাস্তা আছে, সাইড রোড, দুই দিকে রাস্তা, তো সেক্ষেত্রে কি হবে সেটব্যাক? দুইটাই ফ্রন্ট। তো দুইটা ফ্রন্ট হলে 3 দিকে রাস্তা থেকে 3টা ফ্রন্ট, 1.5 1.5 1.5, আর পিছনেরটা তখন ব্যাক হবে না, তখন কিন্তু 3 মিটারই হচ্ছে। তো সেটব্যাকটা একটু ক্লিয়ার হতে হবে। আরেকটা হচ্ছে 4.5 মিটার, এইটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা। 4.5 মিটার ফ্রম সেন্টার অফ রোড। একটা রাস্তা 6 মিটারের নিচে আছে, অপরিকল্পিত এরিয়া, তখন ওই রাস্তার সেন্টার থেকে আপনাকে 4.5 মিটার সেটব্যাক ছেড়ে নিতে হবে। এইটা কিন্তু আপনার জমি ছাড়তে বলেনি, বলেছে সেটব্যাক ছাড়তে। অনেকে যেটা করে, এই প্রশ্নটা যখন আসে এরকম একটা কোশ্চেন, সে তার ল্যান্ড বের করার সময় 4.5 মিটারের জন্য যতটুকু ছাড়া সেটা জমি মানে সরকারকে দান করে দেয়। আপনাকে কিন্তু বলেনি যে জমি ছেড়ে দাও, আপনার বাউন্ডারি ওয়ালও ডেমোলিশ করতে বলেনি, বলেছে যে সেটব্যাক নেওয়ার ক্ষেত্রে ওই রাস্তার কেন্দ্র হতে 4.5 মিটার অথবা 1.5 মিটার, যেটা অধিক সেটা হবে। ক্লিয়ার? আচ্ছা, সেন্টার থেকে ওইটা করতে হবে, কিন্তু আপনাকে কিন্তু ল্যান্ড ছাড়তে বলেনি। সবাই মিস্টেকটা করে ল্যান্ডটা ছেড়ে দেয়, ল্যান্ড কিন্তু ছাড়তে হবে না। আরেকটা হচ্ছে প্রাইভেট হাউজিং, একটু আগে বলেছি 7.62। আরেকটা হচ্ছে 2.5 মিটার ফ্রম কমার্শিয়াল টুয়ার্ডস রেসিডেন্সিয়াল। আচ্ছা, এটা মিশ্র উন্নয়ন, মিক্সড ইউজ ডেভেলপমেন্ট আর মিক্সড ইউজ অকুপেন্সি মানে কি?
কেউ বলতে পারবে? মিক্সড ইউজ অকুপেন্সি আর মিক্সড ইউজ ডেভেলপমেন্ট। মিক্সড ইউজ ডেভেলপমেন্ট হচ্ছে বিধিমালায় যেভাবে বর্ণনা করা আছে, মিক্সড ইউজ ডেভেলপমেন্ট বলতে মিশ্র জোন বোঝায় একটা জায়গায় যেখানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল সবকিছু ডেভেলপ করা যাবে। কিছু কিছু জায়গা আছে শুধুমাত্র আবাসিক ডেভেলপমেন্ট, লালমাটিয়ার ভিতরে আপনাকে কমার্শিয়াল ডেভেলপ করতে দিবেই না, সেটা হচ্ছে আবাসিক এরিয়া, উত্তরার ভিতরে দিবে না, কিন্তু এটাকে বলবে মিক্সড ইউজ জোন, মিক্সড ইউজ ডেভেলপমেন্ট। আর মিক্সড ইউজ অকুপেন্সি মানে হচ্ছে একই বিল্ডিং এর মধ্যে মিশ্র অনেকগুলি। তো প্রশ্নের মধ্যে কিন্তু একদম উত্তরটা থাকে যে আপনাকে যখন বলা হয় মিক্সড ইউজ ডেভেলপমেন্ট জোন আর মিক্সড ইউজ অকুপেন্সি, আপনারা ওই সবাই অকুপেন্সি আর ডেভেলপমেন্ট এর মধ্যে তফাৎটা না ধরতে পেরে এই মিশ্র ব্যবহারের গন্ডগোলটা হয়। আমি ক্লিয়ার কিনা না ক্লিয়ার হলে আবার বলবো। এটা মিক্সড ইউজ ডেভেলপমেন্টে কি অনেক পার্ট? হ্যাঁ, একটা জিনিস আছে, ধরেন ধানমন্ডি মিরপুর রোডে আমরা জানি না অনেক কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে, কিন্তু এটা ধরেন ধানমন্ডি আবাসিক এলাকা। এখন আমার মেইন রোডের উপরে একটা কমার্শিয়াল বিল্ডিং, কিন্তু পিছনের বাসাটাই আবাসিক। তখন তো একটা কিছু তো চেঞ্জ হচ্ছে, যে আমি আমার একটা বাসায় আছি, আমার একজন নিজের খুব ক্লোজ রিলেটিভের বাসা আছে, যে সে জানালা খুললে পাশে একটা কমার্শিয়াল বিল্ডিং এ যদি চেয়ার চলে আসছে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আসলে ওটা মিক্সড উন্নয়ন, যেখানে আমার এলাকাটা আবাসিক অথবা একটা মিক্সড ইউজ জোন, যেখানে আমি অনেক কিছু পারমিট করছি। হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে যে আবার ওই মিরপুর রোডের উপরেই দেখবে যে নিচে কমার্শিয়াল উপরে রেসিডেন্সিয়াল। এটা একটা মানে কনফিউজিং না, যেখানে হচ্ছে কয়েক রকমের ব্যবহার এলাও। হ্যাঁ, ওইটা একটা হতে পারে যে একই বিল্ডিং এর দুই ইউজ, আরেকটা হতে পারে যে না আমার পাশাপাশিও আসলে বিভিন্ন লোকে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন এইটাতে আসি 2.5 মিটার বলতে কি বোঝায়। আমার আবাসিক বিল্ডিং এর পাশে একটা কমার্শিয়াল ডেভেলপমেন্ট করব, সেটার সেটব্যাক আমি আবাসিকে আছি, পাশের জন কমার্শিয়াল ডেভেলপমেন্ট করবে, তাকে বাধ্যতামূলক 2.5 মিটার ছাড়তে হবে। ঠিক আছে, 10 তলার নিচে হলো। আমি আবাসিক করব, পাশে কমার্শিয়াল বিল্ডিং আছে, আমাকে 1.25 মিটার ছাড়লেই হবে। যেটা আমরা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এই নীতিমালাটা ইমপ্লিমেন্টেড হবে না। কমার্শিয়াল ডেভেলপমেন্ট করতে গেলেই আপনি আবাসিকের পাশে এই যে প্রশ্নের মধ্যে যে প্লটটা দেওয়া থাকে না, প্লটের পাশে দেখবেন যে পাশে কি লেখা, এই এদিকে কি লেখা, কমার্শিয়াল প্লট আসলেই এগুলি দেখতে হবে। কমার্শিয়াল আসুক, রেসিডেন্সিয়াল বাদে যাই আসুক, মসজিদ হলো, আপনাকে দেখতে হবে যে পাশের বিল্ডিংটা কি বলেছে। পাশের বিল্ডিংটা যদি বলে যে রেসিডেন্সিয়াল, তাহলে 2.5 মিটার ধরে নিতে হবে। সেটা মসজিদ থাকলেও একই, আপনাকে বলছে আবাসিক ব্যতীত যে কোনো ব্যবহার, আবাসিক যে কোনো ব্যবহার করতে। হ্যাঁ, তিন দিকে 2.5 মিটার ছাড়বেন। ঠিক আছে, 10 তলার নিচে হলো কিন্তু। ওকে, আবাসিক যিনি করবেন, আমি আবাসিক বিল্ডিং করব, আবাসিক এরিয়াতে আমি আবাসিকের নিয়ম অনুযায়ী করব। হ্যাঁ, উনি 1.25, হ্যাঁ 1.25 ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এই যে মিক্সড ইউজ বলার সাথে সাথেই কিন্তু এর পরের ধাপে শুনবেন এটা, বা আরো সলভ হলে প্রশ্নটা, মিক্সড ইউজ বললেই কিন্তু আরো কয়েকটা ক্রাইটেরিয়া চলে আসে। মিক্সড ইউজের মধ্যে আপনি কোন ধরনের অকুপেন্সি নিচ্ছেন, ধরেন F1 টাইপ নেবেন নাকি F2 টাইপ নেবেন নাকি A5 টাইপ নেবেন, এইগুলির মধ্যে স্ট্রেংথেন যেটা সবচেয়ে লোয়েস্ট ফার্ম যেটা, সেটাই নিতে হবে। আলটিমেটলি আপনি যখন কমার্শিয়াল বিল্ডিং করতে চান, দেখবেন যে অটোমেটিক আপনি নিচের দিকেই চলে আসে। রেসিডেন্সিয়াল ফার্ম খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, পোডিয়ামের আবাসিকের দিকে এই যে দেখেন, এটা একদম কমার্শিয়াল টুয়ার্ডস রেসিডেন্স, শুধু আবাসিকের দিকে। ঠিক আছে, ওকে। তাহলে বলুন কি হবে? না, 10 তলার উপরে আপনি 10 তলা না করলে 1.25ই হবে সাধারণ সেটব্যাক যা আসবে। কমার্শিয়ালের পাশে আবাসিক, কমার্শিয়াল বা যেখানে যদি আবাসিক হয়, তখন দাঁড়িয়ে হচ্ছে মানে এটা একটা জেনারেল
তলা 33 মিটার এর নিচে যদি আমি 10 তলা করতে পারি তখন তো আমার সেটব্যাক 1.5 বা 1.25 তে হবে। কেন কোনটার ক্ষেত্রে? আর যদি আমার 10 তলার উপরে যায় তখন হচ্ছে আমার সেটব্যাক ডবল আকারে ছাড়া লাগতেছে, কিন্তু 33 মিটার নিচে থাকলে তো আমি যদি 11 তলা করি হ্যাঁ, তখন তো আমার গেলে তো আর এটা ইমপ্লিমেন্টেড না, আপনি 3 মিটার ছাড়ছেন না, 2.5 এর কোনো গল্প আসতেছে না। না আমি উপরটা বলছি, নিচেতে আমি এক্সটেন্ড বা এটা বলছি, কিন্তু বলতেছি আমি যদি নরমালি আমি বিল্ডিং বানাচ্ছি 32 মিটার, আমার 10 তলা হইলো বা 11 তলা হইলো, তখন তো আমার সেটব্যাক 1.25 থাকবে, পেছনে 2 মিটারই থাকবে। 1.25 আসে না, 10 এর উপরে দিলে তো কি 3 হয়ে যায়। 33 মিটার 108 ফিট। আড়াইয়ের থেকে এমনিতেই বেশি, তখন কিন্তু এই 2.5 মিটারের প্রশ্নই থাকছে। এখানে কিন্তু একটা জিনিস বলেছে 33 মিটার অর এখানে আসলে অধিক আসা উচিত, আপনি যেটা বলছেন 10 ফিট অর 33 মিটার, বিজনেসে কিন্তু এভাবেই লেখা। আপনি এই মানে 33 মিটারের আপনি 10 টার 11 তলা করলেন 33 মিটার, সেটাও পারবেন কিনা একটু দেখতে হবে বিধিমালায়। আমি ধরে নিচ্ছি যে আসলে 33 মিটার নিচে থাকলে তো না আমার হবে না 1.25 নতুন বিধিমালা। পোডিয়াম তো আমরা জানি পোডিয়ামের ক্ষেত্রে কি আসবে। আরো দুইটা সেগমেন্ট থাকে, যে একটা বিল্ডিং, দুটো বিল্ডিং একটি প্লটের মধ্যে সামনে পিছিয়ে হলে সেটার একটা সেটব্যাক আপনাদের জানতে হবে, আর পাশাপাশি হলে একটা সেটব্যাক আছে। একই প্লটে দুটো বিল্ডিং হলে পাশাপাশি হলে এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ উইল বি অলওয়েজ কনসিডার ইনিশিয়াল ফার। আচ্ছা, ইনিশিয়াল ফার বলতে কি বোঝায়? আপনি প্লটের জন্য সামনে সম্মুখ রাস্তা জন্য যে ফারটা পাবেন, বেসিক ফার, আপনি প্রথমে যে ফারটা পাবেন সেইটার যে কভারেজ দেওয়া থাকবে ধরুন 60%, সেটাই আপনার গ্রাউন্ড কভারেজ। এখন এটা কেন বললাম? আপনি ধরুন 3.75 পেয়েছেন ফার, তারপরে এটার সাথে যোগ করে করে চারিদিকে রাস্তার জন্য ছেড়ে দিলেন, ওইটা গিয়ে দাঁড়ালো 0.2 করে যোগ করতে করতে সাপোজ এটা 4.1 হলো, তাহলে একটা কনফিউশন আসে যে আমি আসলে বেসিক কভারেজ করতে হবে। কভারেজ হলো বেসিক ফার যেটা ছিল 3.75, সেটার কভারেজটাই এমজিসি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। আমরা এটা বলছি না, ধরুন 3.5 এর যে প্রথমে যেটা পাবো 3.5 পাইলে 62.5 যেটা আসবে, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। এই প্রশ্নটা না খুবই সোজা, কিন্তু এইটাতেও সবাই কনফিউজ হয়ে যায়। অনেকেই কনফিউজ হয় ওই পরীক্ষার হলে প্যানিকের কারণে এটা হয়, যে যোগ করে ওইটার ফারটা আবার কভারেজে নিয়ে নেয়। তো মানে কনফিউশন কখন আসবে? আমরা 3.5 আমি কোনোভাবে বোনাস বেনিফিট দিয়ে এটা 3.75 চলে আসবে। এখন আমি আবার দেখলাম 3.75 এর পাশে 60%। এমজিসিটা আবার 60%। কিন্তু আমার বেসিক বেসিক ফারের আপনি স্যালারি পান, আপনার বোনাস তো আলাদা, স্যালারি অলওয়েজ সেম না, তো ওই স্ট্যান্ডার্ডটা কিসে, আপনার গ্রেডটা কিসে, স্যালারি বেসিস। তো এখানে এরকম যে প্রথম যেটা পাচ্ছি সবকিছু এটা থেকে বেসিক, Basic যেটা বেশি পাচ্ছি ওটা এটার সাথে অ্যাড হচ্ছে, ওটার সাথে এমজিসি কোনো রিলেশন নেই। আচ্ছা, পোডিয়ামের ক্ষেত্রে একটা বেসিক বলে রাখি, কনভার্টেড যে কোনো জমি কনভার্টেড হলে আর পোডিয়াম হয় না। এটা এক্সাম্পল কি হয়? এক্সাম্পল, আপনি সাত মসজিদ রোডের উপরে কোনো পোডিয়াম দেখেন নাই, গুলশান এভিনিউর উপরে কোনো পোডিয়াম পাইনি আমরা, অথবা তেজগাঁ লিংক রোডের উপর কোনো পোডিয়াম দেখেছি নাই। শুধু ঢাকায় পোডিয়ামওয়ালার কিছু প্লট হচ্ছে মতিঝিলে, অথবা উত্তরাতে আমরা যদি যেতে চাই আরং বিল্ডিংগুলি দেখি, ওইগুলি ডেডিকেটেড কমার্শিয়াল বিল্ডিং, ওইটাতে পোডিয়াম আসে। কোন গুলশান এভিনিউতে সবই কনভার্টেড জমি, কোনোটাই পোডিয়াম নেই, আবাসিক এলাকা। তো ওয়েস্টিনের পোডিয়াম আছে, কোনটা? ওয়েস্টিন হোটেল। ওয়েস্টার্ন হোটেলের গল্প তো অন্যরকম। ওয়েস্টার্ন হোটেলের অনেকগুলি প্রজেক্ট ঢাকায় অনেকভাবেই তৈরি হয়, তো মানে সেটা হচ্ছে অল্টারনেট। অথবা উল্টা দিকে যে মেরিয়ট হোটেলটা হচ্ছে, সেটাও তো বাংলাদেশের কথা বলে নেই, 20-25 তলা করতে পারবে ওই গুলশান এলাকাতে। তো ওইটা কোনো উদাহরণ না, আপনি কিন্তু রাজুকে গেলে আপনাকে দিবেন না, সেটা বিশেষ কারণে, বিশেষ ব্যক্তির কারণে ওই প্রজেক্টটা আসছে, তো ওইগুলি এক্সাম্পল হিসেবে না দিবি। ইন্টারনাল রোড বলতে নিজস্ব সড়ক। নিজস্ব সড়কটা একটু ভালো করে বুঝলাম, ক্রস লাইটিং দেখাই আগে। আচ্ছা, লেস দেন 33 মিটার, আমার একটা জমির পাশ দিয়ে একটা গলি ঢুকলো, যেটা হচ্ছে আমাদের ধানমন্ডি এলাকাতে খুব বেশি বিভাজনের ক্ষেত্রে চিকন একটা গলি আসে, সেই গলিটা যদি 33 মিটারের নিচে হয়,
লেস দেন 33 মিটার হয়, তাহলে এই বিল্ডিংটা করার সময় বি বিল্ডিংটা করার সময় আমি ফ্রন্টের রোডের ফার পাবো। এক, যদি এইটা 33 মিটারের বড় হয়ে যায়, এই রাস্তাটা 33 মিটারের বড় হয়ে যায়, তাহলে এইটার ফার যা আসবে, এটার উইডথ যা আসবে সেটা পাবো। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢাকায় যেটা করে যে ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স যখন নেই তখন কিন্তু এটা বলে দেয় এটা 6 মিটার করতে হবে। যদি কোনো কারণে বললো না, সেক্ষেত্রে এই রাস্তার যে ফার আসবে সেটা পাবো। যদি না বলে আরেকটা ক্লজ আসবে, এটার সেন্টার থেকে ওই যে 4.5 মিটারের যে গল্পটা সেটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ডেড ইন যখন আসবে তখন সেটব্যাক চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু বিধিমালা থেকে নেওয়া এগুলি। ডেড ইন আসলেই 2 মিটার আসবে, এই রাস্তার ক্ষেত্রে সেটব্যাকটা 2 মিটার হয়ে যাবে। অনেকগুলি চেঞ্জ। না না না, এই যে আসছি এখন আবার। আচ্ছা, এখন এই যে গলিটা আছে, এই গলি থেকে শুধু একটি মাত্র সংযোগ যদি থাকে, গেট থাকে, তাহলে 33 মিটারের বেনিফিট পাবো। আর যদি ছবি তুলেন না এটা, আর যদি আমি ছবি তুলতে না করি কেন, ধরেন এটা দেখলে একরকম, বাসায় গিয়ে কিন্তু আমার কথাগুলির সাথে যায় না, তারপরে পরের দিন থেকে আমাকে সারাদিন ফোন আসে, মানে এই ছবির কনফিউশনের কারণে। দরকার নেই, মানে যদি কোনো রকম না বোঝেন আমাকে বলবেন। যদি এই রাস্তা থেকে মাল্টিপল এন্ট্রি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রাস্তা পার দিতে হবে। শুধু একক এন্ট্রির জন্যই আপনাকে 33 মিটারের ক্রসটা ইমপ্লিমেন্টেড। ঠিক আছে, সেটা কই পাবেন? 48 এর পুরোটা পড়লে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা প্লট সি এর আচ্ছা, প্লট উপবিভক্তিকরণের ক্ষেত্রে শুধুমাত্র একটি প্লটের জন্য ব্যক্তিগত রাস্তার পরিমাণ ন্যূনতম 3.6 মানে 12 ফিট হতে হবে একটি মাত্র রাস্তার জন্য। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা হবে, এই ফ্রন্ট রোড যেটা, এটা যদি 12 মিটার থাকে, তাহলে আমি এই রাস্তা, এই প্লটটা 12 মিটারের বেনিফিট নিতে পারবে, 33 মিটারের নিচে হবে। এটার আরেকটু বেসিকে আসে। পুরোটাকে একটা প্লট চিন্তা করেন যে কোনো রাস্তা ঢুকে নেই। হ্যাঁ, এখন দেখা গেল যে বাবার জমি ছিল, দুই ভাই ভাগ করে নিল। এখন পিছনে যে প্লটটা নিল তার তো একটা অ্যাক্সেস রোড হয়। সে যখন এই অ্যাক্সেস রোড তৈরি করতে পারবে এবং এটা 33 মিটারের কম, তখন তাকে বলে দেওয়া হচ্ছে যে 3.65 মিটার সড়ক হতে হবে, যদি এটা নিজস্ব সড়ক হয়। তার মানে একটা প্লটই এন্ট্রি। হ্যাঁ, এক। রাস্তা হবে। এইটা প্রথমে পেলেন। এখন আসি আমরা 8 নম্বরে। একাধিক প্লটের ক্ষেত্রে নিজস্ব এজমারি রাস্তা 6 মিটার হবে। মানে এই রাস্তা, এখন আমি চিন্তা করলাম এইখানে আরেকটা গেট দিয়ে দিলাম, এই এজমারি রোডের উপরে আরেকটা গেট দিয়ে দিলাম, তখন কিন্তু এই ফারটা পাবে না। এটাকে 6 মিটার মেনটেন করতে হবে, রাস্তায় 6 মিটার করতে হবে যখনই একাধিক চলে আসতেছে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পসিবল না। বাড্ডা এরিয়াতে এরকম প্রচুর প্রজেক্ট আছে। এটা হচ্ছে নতুন ড্যাপের থেকে নেওয়া, ড্যাপের যে নতুন বইটা, এরকম প্রচুর বিল্ডিং অ্যারাইজ করেছে। তো তখন আবার এইটা ড্যাপের নতুন করে নির্দেশনা আসছে যে এটা সেন্টার থেকে 4.5 মিটার ছেড়ে দিতে হবে। এখন 4.5 মিটারের গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনারা যদি নিজেরা ক্যালকুলেট করেন, 4.5 মিটার করে ছেড়ে দিলে যে কোনো সময় রাস্তা যদি 6 মিটার করা হয়, আপনার সেটব্যাক 1.5 মিটারই আসবে। আপনি এটাকে ব্যাকটা দুলশন করলে আচ্ছা, এটা এন্ট্রি, এর এন্ট্রি তো মেইন রোড থেকে দেন, কিন্তু এখানে তো দুইটা এন্ট্রি পেয়ে যায়, একাধিক প্লট চলে আসলো। তো এরকম সাবডিভিশন, ধরুন 48 এর প্রথমে এটা দেখলাম, আমি দেখে ঝাঁপ দেব না, মানে এটার সাথে সাব ক্লোজ অনেকগুলি চলে আসছে, সেই বিধিমালাগুলি আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে এখানে একটা ইয়ে আছে যে 51 হলো 9 যে 3.65 মিটার থেকে 5.99 মিটার যদি হয়, তখন আমি ফার নিব 3। 51 এর বিধি 51, উপবিধি 9। 3.65 থেকে 5.99 মিটার যদি রাস্তা হয়, তখন হচ্ছে ফার হবে 3। মানে আমার কি না, সেটা আপনার উপরে। আপনি দেখেন, এই রাস্তাটা যদি আপনি মনে করেন যে 3.65 নিতে চান, আপনি ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্সে আপনি বলবেন যে আমি জমি ছাড়বো না, নিজের সি প্লটটার জন্য, সি প্লট এই বি প্লট দুইটার জন্য ইমপ্লিমেন্টেড। ঠিক আছে, কিন্তু যদি কারণ আপনি যদি 6 মিটার করতে না চান, তাহলে আপনি 3 ফার পাবেন। আর এটা ধরেন আপনার 10 কাঠা জমি ভিতরে,
আপনি যদি 6 মিটার করে ফেলেন তাহলে আপনি 4.525 ও পেতে পারেন। তাহলে এইটা হচ্ছে প্লট টু প্লট ডিপেন্ড করে। তাহলে মানে আমি 6 মিটার যদি রাস্তা করি তাহলে প্লট সি এর জন্য তখন আমি 6 মিটারের ফাটটা নিতে পারবো। 6 মিটার ফাটটা নিতে পারবেন। ঠিক আছে? প্লট বি এর ক্ষেত্রে একই কথা। ধরেন এত ছোট প্লট, কর্তৃপক্ষ চিন্তা করলো যে আমি যদি এখন তাকে বলি রাস্তা 6 মিটার করতে 1.5-2 মিটার করে ছাড়তে, সেটাতে হয়তো থাকে না ল্যান্ড ওনার সে বলতে করতে হবে। তখন সে বললো যে না, যেহেতু রাস্তা ছোট ছাড়ার দরকার নেই, কিন্তু আপনার যা রাস্তা আছে সেটা ধরেই আপনি পারবেন। আপনার এই ক্লাসটা কোন ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড হচ্ছে আমি বলি, এখানে অলরেডি ছয়তলা একটা বিল্ডিং, নতুন বিল্ডিং বানিয়ে ফেলেছে। তো রাজু থেকে সার্ভে করতে গেল, গিয়ে দেখলো যে একদম নতুন বিল্ডিং বানানো, আপনাকে তো 6 মিটার বলে লাভ নেই, লাভ আছে, তখন আপনার ওই ক্লাসটাতে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। বুঝছেন? বিপদে পড়লে ওটা আসলে কোনো উপায় না থাকলে এটা আসলে প্লট টু প্লট ভেরি করে। মানে আপনি চাচ্ছেন আপনার পাশের প্লটের সেটব্যাক কি আছে, ওইখানে স্ট্যাটাস কি আছে, অনেক কিছুর উপরে কিন্তু অনেক কিছু আপনার পাশে যে লেটেস্ট থাকে, যেখানে আসলে রাস্তা বানানো সম্ভব। আগের স্লাইডে একটা জি। প্রথম চিত্রটার ক্ষেত্রে যদি সাপোজ বি প্লটের ওনার এ প্লট থেকে রোডটা কিনে নিত, রোড ছিল না, রোডটা কিনে নিত, সেক্ষেত্রে জি প্লটের ওনার কি ওই রোডের এরিয়াটা কি ল্যান্ড এরিয়া না না ল্যান্ডের পাবে না। এই কানেক্টিং রোড কখনো ল্যান্ডের ক্যালকুলেশনে আসে না। এই কারণে দেখেন হ্যাশ দেওয়ার সময় কিন্তু সেটা সেপারেট। ধানমন্ডি এরিয়াতে প্রতিটা প্লট, আমার অফিস যেখানে আছে, তো সেটাও কিন্তু ওই গলি দিয়ে ঢুকতে হয়। তো ওই এক কাঠাটা অনেকে অনেকভাবে চেষ্টা করে যেটা নেওয়া, কিন্তু ওইটা হচ্ছে ছেড়ে দেওয়া, এটা রাস্তা হিসেবে আপনাকে ছেড়ে দিতে হবে। সিচুয়েশন আছে যে কিন্তু আপনার একটা শর্ত আছে, আপনি এই গেটটা নিজস্ব সড়ক যেহেতু এই জায়গাটায় দিতে পারবেন গেটটা, ওটা নিয়ে রাজুকের কোনো বাধা নেই। কিছু সিচুয়েশন আছে, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। দুইজনেই পুরো বডি বিল্ডিং মানে একজনের বিল্ডিং এর নিচ থেকে আরেকজন চলে যাবে, একটা ড্রাইভ হয়ে যাবে। এটা হচ্ছে যদি তারা অফিসিয়ালি বিভাজন না করে, বিভাজন যদি একবার করে ফেলে, তাহলে ওই যে পাশাপাশি রাস্তা, এই যে একটা রাস্তা গিয়ে শেষ হয়ে এটা সেটব্যাকই তখন অনেক রাস্তা চলে আসে। হ্যাঁ, প্লটের অকুপেন্সি চেঞ্জ হলে কি এই 3.65 এই যে এটা বলি, আবাসিক ব্যবহার ব্যতীত অন্য ব্যবহারের ক্ষেত্রে উপভোক্তার কারণে আবাসিক ব্যতীত যে কোনো ব্যবহারের ক্ষেত্রেই 6 মিটার হয়ে যাবে। ঠিক আছে? এই শর্ত সবগুলি কিন্তু আবাসিকের জন্য। যদি একটা বিল্ডিং কিন্তু অলরেডি করা থাকে, হুম। বাকিগুলোর ক্ষেত্রে তখন তো সম্ভব হচ্ছে না, হুম। তখন তাহলে তো ওই প্লটের ইউজ চেঞ্জ করা যাবে না, তার মানে ওটা রেসিডেন্সি থাকতেছে সেটাই। ওকে, বেনিফিটটা হচ্ছে ফ্রন্ট রোড, এবং আমরা কি নামাজের পরে বাকিটা কন্টিনিউ করবো? 20 মিনিট যদি ব্রেক দেওয়া যেত। হ্যাঁ, আমরা একটু ব্রেক নিয়ে আসি, একটু ইয়ে করছে, নাহলে নামাজটা পড়ে আসেন আপনারা।